প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এডুকেম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে জেনারেল কনসেপ্ট অন সলিউশন এর পার্ট 2 এর আলোচনা করব। গত যে ভিডিওটা এই সম্পর্কিত, সেখানে আমি দ্রবণের গাঢ়ত্ব প্রকাশক 4টি রাশি নিয়ে আলোচনা করেছি। সেগুলো ছিল শতকরা মাত্রা, নরমালিটি, মোলারিটি এবং মোলালিটি। সেই আলোচনায় আমি তোমাদের দেখিয়েছিলাম যে নরমালিটির সঙ্গে মোলারিটির সম্পর্কটা কি, কি করে নরমালিটি থেকে মোলারিটি, আবার মোলারিটি থেকে নরমালিটিতে আসা যায়। এবং এটাও আমি বলেছিলাম এই দুটো যে গাঢ়ত্ব প্রকাশক রাশি আমরা বহুল ব্যবহার করে থাকি ল্যাবরেটরিতে, কিন্তু এরা দুজনেই উষ্ণতার উপর নির্ভরশীল। ফলে এদেরকে আমাদের ব্যবহার করতে হলে উষ্ণতা কত সেটা কিন্তু আমাদের উল্লেখ করতে হচ্ছে, কারণ এটা দ্রবণের আয়তনের সঙ্গে সম্পর্কিত। আরেকটা রাশি সেটা ছিল মোলালিটি। সেটা 1000 গ্রাম দ্রাবকের মধ্যে কত মোল দ্রাব দ্রবীভূত আছে সেটাকে বলা হচ্ছে তার মোলালিটি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে দুটোই পরের সম্পর্ক, এখানে কোনো আয়তন সংক্রান্ত রাশি নেই। সুতরাং এটা ছিল উষ্ণতা নিরপেক্ষ একটা গাঢ়ত্ব প্রকাশক রাশি। আজকে বাকি যে রাশিগুলো রয়েছে সেই আলোচনাগুলো করব, সঙ্গে অন্যান্য কিছু এই দ্রবণ সংক্রান্ত আলোচনা তোমাদের সঙ্গে আজকে আমি করব। তো প্রথমটার মধ্যে আমি আসি, সেটা হচ্ছে ফর্মালিটি। আজকের প্রথমটা ফর্মালিটি। এই ফর্মালিটি এককটা আমরা কখন ব্যবহার করব সেটা আগে আমাদের ক্লিয়ার হতে হবে। কিছু কিছু আয়নীয় যৌগ আছে যারা দ্রবণে দ্রবীভূত হয়ে যায় এবং আয়নে বিয়োজিত হয়ে যায়, যাদের ক্ষেত্রে পৃথক অণুর কোনো অস্তিত্ব নেই। যেমন ধরো NaCl, আমরা তো সংকেত লিখছি NaCl, কিন্তু একটা NaCl কেলাসের মধ্যে কিন্তু একটা NaCl ইউনিট থাকে না, অসংখ্য NaCl ইউনিট থাকে। অর্থাৎ সেই কেলাসটার মধ্যে অসংখ্য Na+ ও Cl- থাকে। যখনই ওদের দ্রবণে দিয়ে দিচ্ছি আমরা, দ্রবীভূত করছি, Na+ ও Cl- আয়নে সেটা বিয়োজিত হয়ে যাচ্ছে। ফলে এর ক্ষেত্রে কিন্তু পৃথক NaCl অণুর কোনো অস্তিত্ব নেই। তাহলে NaClটা কি? এর ফর্মুলা। এর ওয়েটটাকে বলা হচ্ছে ফর্মুলা ওজন। এই ওয়েটটাকে বলা হচ্ছে ফর্মুলা ওজন। তাহলে কোন দ্রবণের 1 লিটারে বা 1000 ml এর মধ্যে কোনো একটা এরকম দ্রাবে যত গ্রাম ফর্মুলা দ্রবীভূত থাকে সেই সংখ্যাটাকে বলা হবে তার তত ফর্মাল দ্রবণ। বুঝতে পেরেছ? এটাও যেহেতু দ্রবণের আয়তনের সঙ্গে সম্পর্কিত, তাহলে এটাও কিন্তু উষ্ণতার উপর নির্ভরশীল একটা গাঢ়ত্ব প্রকাশক রাশি, অর্থাৎ টেম্পারেচার ডিপেন্ডেন্ট কনসেন্ট্রেশন প্যারামিটার। বুঝতে পেরেছো কথাটা? তাহলে এটা বুঝতে পারলে তোমরা। এবার দ্বিতীয়টা দেখো, গ্রাম প্রতি লিটার মাত্রা। নামটা থেকেই কিন্তু পরিষ্কার 1 লিটার দ্রবণে কোনো একটা দ্রাবের কত গ্রাম দ্রবীভূত আছে। অর্থাৎ কোনো একটা দ্রবণের প্রতি লিটারে বা 1000 ml এর মধ্যে কোনো একটা দ্রাবের যত গ্রাম দ্রবীভূত থাকে তাকে ওই দ্রাবটির গ্রাম পার লিটার মাত্রা বলা হয়। যদি 5 গ্রাম দ্রবীভূত থাকে 1 লিটারের মধ্যে, তাহলে 5 গ্রাম পার লিটার। যদি 10 গ্রাম দ্রবীভূত থাকে তাহলে 10 গ্রাম পার লিটার। যদি 15 গ্রাম দ্রবীভূত থাকে তখন আমরা বলবো 15 গ্রাম পার লিটার। এবার দেখো এই এককটার সঙ্গে নরমালিটি এবং মোলারিটির কি সম্পর্ক রয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে পরিমাণ ভিত্তিক গণনাগুলো, পরিমাণগত গণনাগুলো ল্যাবরেটরিতে করে থাকি, সেখানে কিন্তু নরমালিটি বা মোলারিটিতে গণনাগুলো করি, করে প্রতি লিটার দ্রবণে ওই পদার্থটা কত গ্রাম আছে সেটা তখন আমাদের বের করতে দেয়। সুতরাং তখন কিন্তু এই দুটো এককের সঙ্গে এই এককটা কি সম্পর্ক রয়েছে সেটা কিন্তু আমাদের জানা খুব প্রয়োজনীয় হয়। তোমরা ল্যাবরেটরিতে যখন গিয়ে কাজ করবে, বিভিন্ন টাইট্রেশন, সেখানে রেডক্স টাইট্রেশন আছে, অ্যাসিড বেস টাইট্রেশন আছে, এই টাইট্রেশনগুলো যখন তোমরা করবে তখন কিন্তু এই এককটার খুব জরুরি হবে এবং এদের মধ্যে সম্পর্কটার খুব প্রয়োজন পড়বে। সুতরাং সম্পর্কটা তোমরা দেখে নাও। প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রাবের ওজন, অর্থাৎ বা গ্রাম প্রতি লিটার, অর্থাৎ প্রতি লিটারে কত গ্রাম দ্রাব আছে সেটা মানে কত? সেটা মানে হচ্ছে দ্রবণের নরমালিটি
দ্রবণের নরমালিটি, যাকে কিন্তু আমরা ক্যাপিটাল এন দিয়ে লিখছি, ইনটু দ্রাবের তুল্যাঙ্ক ভার। অর্থাৎ সেক্ষেত্রে দ্রবণের নরমালিটিটাকে যদি দ্রাবের তুল্যাঙ্ক ভার দিয়ে আমরা গুণ করে ফেলি, তাহলে প্রতি লিটারের মধ্যে কত গ্রাম দ্রাব দ্রবীভূত আছে, এবার ওজন এটা গ্রামে, প্রতি লিটার দ্রবণে কত গ্রাম দ্রাব দ্রবীভূত আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। বুঝতে পেরেছ? অর্থাৎ গ্রাম পার লিটার মাত্রাটা আমি কিন্তু পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে নরমালিটির সঙ্গে গ্রাম পার লিটার এককের সম্পর্ক। একই রকম ভাবে গ্রাম পার লিটার মাত্রা, গ্রাম প্রতি লিটার, এর সঙ্গে মোলারিটির কি সম্পর্ক? মোলারিটির সম্পর্কটা কি? মোলারিটি যাকে কিনা আমরা ক্যাপিটাল এম দিয়ে লিখছি, দ্রবণের মোলারিটি ইনটু হচ্ছে দ্রাবের আণবিক ওজন। আর কি লাগছে? দ্রাবের আণবিক ওজন দিয়ে গুণ করে দেব। তাহলে সেখানেই আমরা কিন্তু, তাহলে মোলারিটিতে এককটা দেওয়া থাকলে আমি সেখান থেকে কিন্তু গ্রাম প্রতি লিটারে কত গ্রাম আছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে এই দুটো সম্পর্ক আমাদের কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই টাইট্রেশন গুলো করার ক্ষেত্রে। বুঝতে পেরেছো? তাহলে তোমরা এই সম্পর্ক দুটো খুব ভালো করে মনে রাখবে। এবার পরের দুটো আলোচনা তোমরা লক্ষ্য করো, একটু ধৈর্য ধরে শোনো। তাহলে যে আলোচনাটা তোমাদের সঙ্গে করছিলাম, পরের গাঢ়ত্ব প্রকাশক রাশি, সেটা কি দেখো? মোল ভগ্নাংশ। এটা কি জিনিস? মনে করো একটা বাইনারি সলিউশন। বাইনারি বলতে যেখানে দু ধরনের পদার্থ দ্রবীভূত আছে, সেখানে N1 মোল দ্রাবক আছে আর N2 মোল দ্রাব আছে। N1 মোল আছে দ্রাবক আর N2 মোল আছে দ্রাব। তাহলে এক্ষেত্রে দ্রাবকের মোল ভগ্নাংশ x1, সেক্ষেত্রে x দিয়ে লেখা হয় এটাকে। সেটা কি? ওর মোল সংখ্যা দ্রবণে বাই দ্রবণের টোটাল মোল সংখ্যা। তাহলে দ্রাবকের মোল সংখ্যা কত? N1, তাহলে N1 বাই টোটাল মোল সংখ্যা কত? N1 প্লাস N2। তাহলে এটা হচ্ছে দ্রাবকের মোল ভগ্নাংশ। আর দ্রাবের মোল ভগ্নাংশ মানে এটা কি? দ্রাবের মোল সংখ্যা বাই দ্রবণের মোট মোল সংখ্যা। ঠিক আছে? এবার কোনো একটা সলিউশনের ক্ষেত্রে বা দ্রবণের ক্ষেত্রে মোল ভগ্নাংশগুলোর যোগফল কিন্তু সর্বদা 1 হয়। এবার একের বেশিও দ্রবীভূত থাকতে পারে, 3টে বা 4টে উপাদানও থাকতে পারে। যদি তারা সেক্ষেত্রে সমসত্বভাবে মিশে যায় এবং এক দশা বিশিষ্ট সিস্টেম তৈরি করে, তাহলে সেটাও একটা দ্রবণ হবে। সেক্ষেত্রে যতগুলো মোল ভগ্নাংশ আছে তাদের যোগফলও কিন্তু একই হবে। তাকে আমরা লিখতে পারি তখন সামেশন অফ x ইজ ইকুয়াল টু 1 হবে। মনে করো একটা গ্যাস মিশ্রণ, কতগুলো গ্যাস পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে না, তারা সমসত্বভাবে মিশে গেছে। প্রথম গ্যাসের N1 মোল, দ্বিতীয় গ্যাসের N2 মোল, তৃতীয় গ্যাসের N3 মোল, চতুর্থ গ্যাসের N4 মোল আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? প্রথম গ্যাসের মোল ভগ্নাংশ x1 মানে হচ্ছে N1 বাই টোটাল মোল। দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে লিখতে পারি মোল ভগ্নাংশ x2 মানে N2 বাই টোটাল মোল সংখ্যা। এইভাবে আমরা সবগুলো লিখতে পারি। এবার আমরা যদি x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 করি, তাহলে দেখবো তার যোগফলও কিন্তু একই হচ্ছে। অর্থাৎ কোনো একটা দ্রবণের ক্ষেত্রে যে উপাদানগুলি রয়েছে তাদের মোল ভগ্নাংশের সমষ্টি সর্বদা 1 হবে। আর বাইনারি সলিউশনে তো দুটোই উপাদান থাকে, একটা দ্রাবক, তাহলে তাদেরও কিন্তু মোল ভগ্নাংশের যোগফল একই হবে। তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। এবার দেখো, এখানে মোল সংখ্যার কথা বলা হয়েছে, এখানে কিন্তু কোথাও দ্রবণের আয়তনের কথা বলা হয়নি। সুতরাং এটাও কিন্তু উষ্ণতা নিরপেক্ষ গাঢ়ত্ব প্রকাশক একটা রাশি। এবং আমরা যে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, হিমাঙ্কের উন্নয়ন ইত্যাদি যে ব্যাপারগুলো রয়েছে, সেখানে এই যে একটা একক যেটা উষ্ণতার উপর নির্ভর করে না, আরেকটা একক এই যে মোলালিটি, এই দুটোর কিন্তু ব্যবহার আমরা দেখতে পাবো। এই দুটো একক, কারণ দুটোই কিন্তু উষ্ণতা নিরপেক্ষ রাশি, যেখানে কিনা এদের ব্যবহার আমরা দেখতে পাবো। কোথায় কোথায় দেখতে পাবো? বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের ক্ষেত্রে এই রাশিটার আমরা প্রয়োগ দেখতে পাবো, এবং দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন ও দ্রবণের হিমাঙ্কের অবনমনের ক্ষেত্রে আমরা এই মোলালিটি এককটার ব্যবহার কিন্তু দেখতে পাবো। এবং দুটোই উষ্ণতার উপর নির্ভর করে না, অর্থাৎ উষ্ণতা নিরপেক্ষ গাঢ়ত্ব প্রকাশক রাশি। এবার আমাদের লাস্ট আরেকটা থাকলো, সেটা হচ্ছে পার্টস পার মিলিয়ন, যেটা কিনা
প্রথম ভিডিওতেই তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছিলাম, দ্রবণে যদি কোনো একটা দ্রব্য খুব খুব কম পরিমাণে থাকে তাহলে 1 লিটারের মধ্যে কতটা দ্রব্য আছে সেই সংখ্যাটা কিন্তু ছোট্ট একটা অতি ক্ষুদ্র ভগ্নাংশ রাশি হবে। তাহলে সেটা মনে রাখা বা প্রকাশ করা অসুবিধাজনক। এই কারণে তখন 1 লিটারের মধ্যে না দেখে 10 লক্ষ ভাগে কতটা দ্রব্য আছে সেটা দেখা হয়। অর্থাৎ দ্রবণের 10 লক্ষ ভাগে কত ভাগ দ্রব্য বা ওই পদার্থটা দ্রবীভূত আছে সেটা দেখা হয়। সেটাকেই বলা হয়, তাহলে 10 লক্ষ মানে মিলিয়ন, পার্টস পার মিলিয়ন, 10 লক্ষ ভাগে কত ভাগ, সেটাকেই বলছে ppm একক বা পার্টস পার মিলিয়ন একক। তাহলে এই যে কয়টা 8টা, এই 8টা আমাদের কিন্তু সর্বদা বিভিন্ন ক্ষেত্রে দ্রবণের আলোচনা করতে গিয়ে, বিভিন্ন ক্যালকুলেশন করতে গিয়ে এই এককগুলোর কিন্তু আমার প্রয়োজন হবে সবসময়। এবং এই এককগুলো সম্পর্কে তোমাদের কিন্তু একটা স্বচ্ছ ধারণা, একটা সুস্পষ্ট ধারণা কিন্তু থাকা খুব প্রয়োজন। এবং যে ইন্টার রিলেশনগুলো আমি তোমাদেরকে বললাম সেগুলো সম্পর্কেও কিন্তু সুস্পষ্ট ধারণা থাকতে হবে। এবার এই সংক্রান্ত বাকি আলোচনাটা তোমরা লক্ষ্য করো। এবার একটা অন্য আলোচনা করছি। এই দ্রবণ সংক্রান্ত আলোচনা কিন্তু একটু অন্যরকম। আমাদের যেগুলো বিভিন্ন রকম গাণিতিক সমস্যা সমাধান করতে কাজে লাগে। প্রথমটা বলছি আমি মোলারিটি সমীকরণ। মোলারিটি ইকুয়েশনটা কি? অর্থাৎ আমি দ্রবণগুলোকে মোলার মাত্রায় ব্যবহার করছি, তারপরে বিভিন্ন রকম আমি ক্রিয়া বিক্রিয়াগুলো দেখছি। প্রথমটা লক্ষ্য করো, 1 নাম্বার পয়েন্টে আমি লিখেছি V1 ml আয়তনের এবং M1 মোলার মাত্রা বিশিষ্ট একটি দ্রবণকে প্রাথিত জল যোগ করে সেটাকে V2 ml আয়তনে পরিণত করা হলো, যার মাত্রা হলো এখন M2। তাহলে পূর্বোক্ত দ্রবণ, অর্থাৎ যখন আমি লঘুকরণ করিনি আর পরে যখন আমি লঘুকরণ করলাম, তাদের মধ্যে কি সম্পর্ক আছে? সম্পর্কটা হলো এরকম, M1 V1 = M2 V2। এখানে M1 V1টা কি? মোলার মাত্রা ইন্টু তার আয়তন মিলিলিটারে। একে বলা হচ্ছে মিলি তুল্যাঙ্ক সংখ্যা। কার? ওই যে পদার্থ নিয়েছি তার লঘুকরণের পূর্বে মিলিমোল সংখ্যা, আর পরে লঘুকরণ করে যে আয়তনটা হলো এবং তার মোলার মাত্রার গুণফল, সেটা হচ্ছে লঘুকরণের পরে তার মিলিমোল সংখ্যা। কি সংখ্যা? মিলিমোল সংখ্যা। তাহলে জিনিসটা বুঝলে? তাহলে কোন দ্রবণের মাত্রা যদি মোলার মাত্রায় দেওয়া থাকে এবং আয়তনটাকে যদি মিলিলিটারে বা কিউবিক সেন্টিমিটারে দেওয়া থাকে, তাহলে এই দুটোর গুণফলকে বলা হচ্ছে মিলিমোল সংখ্যা। বুঝতে পেরেছ? তাহলে লঘুকরণের পূর্বে মিলিমোল সংখ্যা, লঘুকরণের পরের মিলিমোল সংখ্যা পরস্পর কিন্তু সমান হবে তুমি পাতিত জল যোগ করে যখন দ্রবণটাকে লঘু করছো। তাহলে এখানে যদি কোনো একটা রাশি আমার না জানা থাকে, ধরো আমার V2টা জানা আছে, V1 জানা আছে, M1 জানা আছে, তাহলে M2টা আমি জানতে পারবো। আবার দেখো লাস্ট মাত্রাটা কত সেটা আমার জানা আছে, কিন্তু কতটা জল যোগ করেছি আমি জানি না। তাহলে এখান থেকে V2 বেরোবে, V2 থেকে V1টা বিয়োগ করলে কতটা পাতিত জল যোগ করতে হচ্ছে, এই M1 মাত্রাকে M2 মাত্রায় পরিণত করতে সেটা আমি পেয়ে যাবো। তাহলে এই যে লঘুকরণের ক্ষেত্রে কোনো একটা গাঢ় অ্যাসিড দ্রবণ থেকে একটা লঘু অ্যাসিড দ্রবণ বানাতে হচ্ছে, বা একটা গাঢ় ক্ষার দ্রবণ থেকে একটা লঘু ক্ষার দ্রবণ বানাতে হচ্ছে, তখন কিন্তু যদি মোলার মাত্রায় দেওয়া থাকে তাহলে এই মোলারিটি সমীকরণটা কিন্তু তখন আমাদের কাজে লাগছে। বুঝতে পারলে এই আলোচনাটা? এবার দেখো দুটো পদার্থ মোলার মাত্রায় আছে, এবার তাদের একটা নির্দিষ্ট আয়তন আর একটা নির্দিষ্ট আয়তনের সঙ্গে বিক্রিয়া করছে। মনে করো একটা A পদার্থ একটা B পদার্থ, এই রূপে তারা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করছে। XA YB, সেখান থেকে তৈরি হচ্ছে PC এবং QD। তাহলে এবার যদি এই যে A পদার্থটার ক্ষেত্রে আয়তন যদি V1 ml হয় এবং তার মাত্রাটা যদি M1 হয়, এবং B পদার্থটার ক্ষেত্রে যদি আয়তন V2 হয় এবং তার মোলার মাত্রাটা M2 হয়, তাহলে এই ক্ষেত্রে মোলারিটি সমীকরণটা কি হবে? এই ক্ষেত্রে যে সহগগুলো আছে সেটা দিয়ে মিলি মোল সংখ্যাকে কিন্তু ভাগ করতে হবে। এখানে সহগ কত? X। তাহলে M1 V1 এর মিলিমোল সংখ্যা বাই হচ্ছে এই সহগটা। আবার এর মিলিমোল সংখ্যা কত? বিটার M2 V2, তাকে আবার এর সহগ কত? Y দিয়ে ভাগ করা হচ্ছে। বুঝতে পেরেছ? তাহলে যার যেটা মিলিমোল সংখ্যা হবে সেটাকে তাদের সহগ দিয়ে ভাগ করলেই সেই দুটো পরস্পরের সঙ্গে সমান হবে।
বুঝতে পেরেছ? তাহলে m1v1/x ইকুয়াল টু হয়ে যাবে m2v2/x। তাহলে এইটা তখন হবে মোলারিটি সমীকরণ। এটা কখন? যখন তোমার একটা পদার্থের সঙ্গে আরেকটা পদার্থ তাদের মোলার মাত্রায় পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে এবং তাদের আয়তনটাকে মিলিলিটারে প্রকাশ করা হচ্ছে, তখন এই সমীকরণটা কিন্তু ব্যবহার করা যাবে। তাহলে এখানে কয়টা অণুর সঙ্গে বিক্রিয়া করছে সেই সহগ সংখ্যাগুলো কিন্তু আমার জানতে হবে, অর্থাৎ এক্স ও ওয়াই এর মানটা কিন্তু আমার জানা থাকতে হবে। কথাটা বুঝতে পারলে? তাহলে তখন হবে এটা মোলারিটি সমীকরণ। বোঝা গেল? এবার পরের আলোচনাটুকু। এবার পরের দুটো ক্ষেত্র লক্ষ্য করো। মনে করো দুটো অ্যাসিড পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে না, এদের দুটোকে মিশিয়ে দিলাম একসঙ্গে, তাহলে ওই মিশ্র দ্রবণটির মাত্রা কত হবে, মোলার মাত্রাটা আলটিমেটলি কত হবে? যেমন দেখো এখানে লেখা হয়েছে m1 মোলার মাত্রার v1 ml একটা অ্যাসিডের সাথে m2 মোলার মাত্রার v2 ml আরেকটা অ্যাসিড মেশানো হলো। তাহলে ওই যে মিশ্র দ্রবণটা হলো তার অন্তিম মাত্রাটা কত হবে? তার অন্তিম মাত্রা যদি m হয় সেটা হবে m1v1 প্লাস m2v2/v1 প্লাস v2, অর্থাৎ দুটো অ্যাসিডের মিলিমোল সংখ্যার সমষ্টি বাই ওই দুটো অ্যাসিডের যে দ্রবণ দুটো মেশানো হয়েছে তাদের মোট আয়তন ইন মিলিলিটার করলে পরেই আমি সেই মিশ্র অ্যাসিড দ্রবণটার আমরা কি মোলার মাত্রা পেয়ে যাব। একই রকম ভাবে দুটো অ্যাসিড না মিশিয়ে যদি পরস্পর বিক্রিয়া করেন এমন দুটো ক্ষার মেশাতাম, তাহলে কিন্তু এই একই নিয়মে ওই মিশ্র ক্ষার দ্রবণটার মোলার মাত্রা আমরা বের করতে পারতাম, সেম নিয়ম দিয়ে। এবার কেসটা ধরো আরেকটা কেস, একটা অ্যাসিডের সঙ্গে একটা ক্ষার মেশানো হচ্ছে, তখন কি হবে? তখন দেখো কি হচ্ছে। মনে করো m1 মোলার মাত্রার v1 ml আয়তনের একটা অ্যাসিডের সঙ্গে m2 মোলার মাত্রার v2 আয়তনের ml আয়তনের একটা ক্ষার মেশানো হচ্ছে। এবার ওই মিশ্র দ্রবণটার প্রকৃতি কি হবে এবং তার মোলার মাত্রা কি হবে? যদি অ্যাসিডের মিলিমোল সংখ্যা ক্ষারের মিলিমোল সংখ্যার সমান হয়, কেস নাম্বার এ m1v1 ইকুয়াল টু m2v2 হয়, তাহলে পরস্পরকে একদমই প্রশমিত করে ফেলবে। সেক্ষেত্রে দ্রবণটা হবে নিউট্রাল বা প্রশম। সেক্ষেত্রে মাত্রাটা কত হবে? প্রশম দ্রবণের পিএইচ কত? 7। সেক্ষেত্রে দ্রবণটার পিএইচ হবে কিন্তু 7, কারণ সেই দ্রবণটা সম্পূর্ণভাবে প্রশমিত হয়ে যাবে। কিন্তু যদি দুটো সমান না হয়, দুটো ইকুয়াল নয়, অর্থাৎ অ্যাসিডের মিলিমোল সংখ্যা ক্ষারের মিলিমোল সংখ্যা সমান নয়, মনে করো অ্যাসিডেরটা বেশি ক্ষারেরটা কম, তাহলে সেক্ষেত্রে আলটিমেট দ্রবণটা মিশ্র দ্রবণটা কিন্তু আম্লিক হবে। আর যদি অ্যাসিডের থেকে ক্ষারের মিলিমোল সংখ্যাটা বেশি থাকে তাহলে মিশ্র দ্রবণটা ক্ষারীয় হবে এবং ওই দ্রবণের আলটিমেট মাত্রাটা কত হবে সেটাকে আমরা m দিয়ে লিখছি। দেখো আলটিমেট মাত্রাটা m, দুটোর পার্থক্য, অর্থাৎ যেটা বেশি তার থেকে কমটা বিয়োগ, বেশির থেকে কমটা বিয়োগ, বুঝতে পেরেছ? বাই হচ্ছে টোটাল আয়তন। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? যদি অ্যাসিডটা বেশি থাকে তাহলে অ্যাসিডের মিলিমোল সংখ্যা মাইনাস ক্ষারের মিলিমোল সংখ্যা, আবার যদি ক্ষারটা বেশি থাকে তাহলে ক্ষারটা আগে যাবে, অ্যাসিডটা পরে আসবে, বাই ওই দ্রবণের টোটাল আয়তন। তাহলে সেক্ষেত্রে ওই মিশ্র অ্যাসিড বা ক্ষার দ্রবণটার প্রকৃতি এবং আলটিমেট মাত্রাটা কি সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এই যে সমীকরণগুলো আমরা আলোচনা করলাম এদেরকেই বলা হচ্ছে মোলারিটি ইকুয়েশন বা মোলারিটি সমীকরণ। এগুলো কিন্তু তোমাদের বিভিন্ন ধরনের অঙ্ক করতে, যেগুলো জেই নিট এইসব পরীক্ষায় কিন্তু প্রচুর পরিমাণে আসে, খুব ভালো করে কিন্তু তোমাদের এই বেসিক জিনিসগুলো জানতে হবে। তাহলে বুঝতে পারলে? এবার পরের আলোচনাটা দেখো। আমরা পরীক্ষাগারে যে টাইট্রেশন গুলো করি, কখনো সেটা মোলার দ্রবণ নিয়ে করি, কখনো আবার কিন্তু নর্মাল দ্রবণ নিয়ে করি। মোলার দ্রবণের ক্ষেত্রে আমরা যে সমীকরণগুলো ব্যবহার করলাম তাদেরকে বললাম মোলারিটি সমীকরণ। এবার যদি আমি দ্রবণটাকে নর্মাল দ্রবণ নিয়ে করি তাহলে তখন যে সমীকরণগুলো ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় নর্মালিটি সমীকরণ। একই রকম আগের মতোই দেখো জিনিসগুলো পরপর আছে। n1 মাত্রার v1 ml আয়তনের দ্রবণকে লঘু করে n2 মাত্রার v2 ml দ্রবণে পরিণত করা হলো। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি প্রথমের মিলি তুল্যাঙ্ক সংখ্যা, আগের বার বলা হচ্ছিল মিলি মোল সংখ্যা, এবার এটাকে বলা হলো মিলি তুল্যাঙ্ক সংখ্যা, অর্থাৎ লঘুকরণের আগে মিলি তুল্যাঙ্ক সংখ্যা ইজুকাল টু লঘুকরণের পরে মিলি তুল্যাঙ্ক সংখ্যা। এবার এই চারটা প্যারামিটারের মধ্যে কোনো একটা জানা না থাকলে আমরা সেটা সহজেই বের করতে পারবো, ঠিক আগের মতো। সুতরাং ডিটেলসে আর এটা বলছি না।
এবার দেখো N1 মাত্রার V1 ml আয়তনের A পদার্থের সঙ্গে N2 মাত্রার V2 ml আয়তনের B পদার্থের সম্পূর্ণরূপে বিক্রিয়া হয়ে গেল। আগের বার কিন্তু সেখানে আমাদের সহগ সংখ্যাটা দেখতে হয়েছিল যদি মোলার মাত্রায় থাকে, কিন্তু নরমাল মাত্রায় থাকলে কিন্তু আমার সহগ দেখার প্রয়োজন নেই। এক্ষেত্রে কি হবে, এই রকমই হবে সমীকরণটা, অর্থাৎ আগের মিলি তুল্যাঙ্ক সংখ্যা ইজুকাল টু পরের মিলি তুল্যাঙ্ক সংখ্যা। যখন তুল্যাঙ্ক পরিমাণ, ধরো একটা তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিড একটা তুল্যাঙ্ক পরিমাণ ক্ষার দ্বারা প্রশমিত হচ্ছে, তখন কিন্তু হবে কি N1 V1 ইজুকাল টু N2 V2, তখন এইটাই হবে নরমালিটি সমীকরণ। বুঝতে পেরেছ? তাহলে এক্ষেত্রে কিন্তু আগের মতো সহগ দিয়ে ভাগ হচ্ছে না, এক্ষেত্রে কিন্তু আগের মতো সহগ দিয়ে কিন্তু আমার ভাগ করতে হচ্ছে না। বুঝতে পারলে কথাটা? এবার দেখো 3 নাম্বার কেসটা, দুটো বা তিনটে অ্যাসিড পরপর মিশিয়ে দিলাম আমরা। এই অ্যাসিডগুলো পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে না এবং প্রত্যেকের মাত্রাটাকে নরমাল মাত্রায় দেওয়া আছে এবং আয়তনগুলোকে মিলিলিটারে দেওয়া আছে। তাহলে প্রথম অ্যাসিডের মিলি তুল্যাঙ্ক সংখ্যা প্লাস দ্বিতীয় অ্যাসিডের মিলি তুল্যাঙ্ক সংখ্যা প্লাস তৃতীয় অ্যাসিডের মিলি তুল্যাঙ্ক সংখ্যা বাই ওই অ্যাসিডগুলোর মোট আয়তন ইন মিলিলিটার করলে পরে বেরিয়ে যাবে। তাহলে ওই দ্রবণটার মোট যে মাত্রাটা টোটাল আলটিমেটলি মেশানোর পরে যে মাত্রাটা হবে নরমাল মাত্রা, সেটা কিন্তু আমার বেরিয়ে যাবে। এবার যদি একটা অ্যাসিডের সঙ্গে একটা ক্ষার করি, তাহলে ওই যে আগের মতোই দেখতে হবে কোন মিলি তুল্যাঙ্কটা বেশি, কোনটা কম বা দুটো সমান। যদি দুটোই সমান হয় তাহলে একটা আরেকটাকে একদম ভাবে প্রশমিত করে ফেলবে। একটা অ্যাসিডের মিলি তুল্যাঙ্ক সংখ্যা যদি একটা ক্ষারের মিলি তুল্যাঙ্ক সংখ্যা সমান হয়ে যায়, তাহলে দ্রবণটা কিন্তু প্রশম হবে। ঠিক আছে? কিন্তু যদি তা না হয়, কোনোটা যদি বেশি থাকে, যদি অ্যাসিডের পরিমাণটা মিলি তুল্যাঙ্কের পরিমাণটা বেশি হয়, তাহলে মিশ্রণটা আলটিমেট মিশ্রণটা হবে আম্লিক। আবার যদি ক্ষারের মিলি তুল্যাঙ্কের পরিমাণটা বেশি হয়, তাহলে আলটিমেট দ্রবণটা হবে ক্ষারীয় এবং সেই দ্রবণটার মাত্রা N কি হবে, নরমাল মাত্রা, ও দুটার বিয়োগফল, অর্থাৎ মিলি তুল্যাঙ্ক দুটোর বিয়োগফল বাই হচ্ছে টোটাল আয়তন। বুঝতে পারলে? সেটা হবে ওই মিশ্র দ্রবণটার নরমালিটি। তাহলে এই যে সমীকরণগুলো, যেহেতু এগুলো সব নরমাল মাত্রায় করা হলো, এদেরকে বলা হচ্ছে নরমালিটি সমীকরণ। এবার দেখো একটা জিনিস দেখো, এই যে নরমালিটি ও মোলারিটি সমীকরণগুলো আছে, আমরা যখন এগুলোকে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা মিলি তুল্যাঙ্ক সংখ্যা বা মিলি মোল সংখ্যা বের করছি। অনেক সময় স্ট্রেংথটাকে এস দিয়ে লেখা হয় আর আয়তনটা তো ml v দিয়ে লেখা হচ্ছে, তখন সেক্ষেত্রে নরমালিটি বা মোলারিটি সমীকরণটার জেনারেল যে রূপ, সাধারণ যে রূপটা, সেটাকে আমরা বলে থাকি V1 S1 is equal to V2 S2। বুঝতে পেরেছ? এবার S1টা নরমাল মাত্রাতেও হতে পারে বা মোলার মাত্রাতেও হতে পারে। বুঝতে পেরেছ? এটা হচ্ছে নরমাল রূপ। এই রূপেই কিন্তু আমরা বেশিরভাগটা করে থাকি, এটা হচ্ছে জেনারেল রূপ। সেখানে V1 S1টা কি, সেটা মিলি তুল্যাঙ্ক সংখ্যাও হতে পারে, মিলি মোল সংখ্যাও হতে পারে। এবার আমরা তো মিলি তুল্যাঙ্ক সংখ্যা বা মিলি মোল সংখ্যা জানলাম, মোল সংখ্যাটা কি করে বের করব? যে কোনো মিলি মোল বা মিলি তুল্যাঙ্ক সংখ্যাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করে দেই, তাহলে সেটাই হয়ে যাবে মোল সংখ্যা, তাহলে সেটাই ইকুয়াল টু হয়ে যাবে মোল নাম্বার, তাহলে সেটা হয়ে যাবে মোল নাম্বার, অর্থাৎ কত মোল আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। অর্থাৎ মিলি মোল সংখ্যাকে যদি আমি 1000 দিয়ে ভাগ করি, তাহলে সেটা মোল সংখ্যা বেরিয়ে যাবে। তেমনি যদি মিলি তুল্যাঙ্ক সংখ্যাকে 1000 দিয়ে ভাগ করি, তাহলে সেটা তুল্যাঙ্ক সংখ্যা বেরিয়ে যাবে। বুঝতে পেরেছ? তাহলে এইভাবে তুল্যাঙ্ক সংখ্যা বা মোল সংখ্যা বের করা যাবে। তাহলে এইটুকু আলোচনা নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছ। দুটো ভিডিও আমরা এই যে জেনারেল কনসেপ্ট অন হচ্ছে সলিউশনে করলাম, ভিডিও 1 ও ভিডিও 2, এই দুটোতে আমি সমস্ত থিওরিটা কিন্তু আমি কভার করে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এই আলোচনাটা তোমাদের সকলের খুব কাজে লাগবে। নেক্সট ভিডিওতে এই সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে, অর্থাৎ নিউমেরিক্যালস গুলো রয়েছে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে, সেগুলো সম্পর্কে আমি আলোচনা করব। তো আজকে আলোচনাটা এখানেই শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ।